বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, মুকসুদপুর সরকারি কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। শিক্ষক পরিচিতি: আমি আহমেদ হাসান রাজীব, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি মুকসুদপুর কলেজ, মুকসুদপুর, গোপালগঞ্জ। আমার মোবাইল ফোন নম্বর, ইমেইল আইডি, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই ক্লাসটি আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক আইডি এবং সরকারি মুকসুদপুর কলেজের যে অনলাইন ক্লাস নেওয়ার পেজ রয়েছে সেখানে একযোগে প্রচারিত হবে। এই ক্লাস শেষে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করবে, আমি যথাসাধ্য তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের আলোচ্য বিষয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সম্মান, দ্বিতীয় বর্ষ। ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন 1757 থেকে 1947। পলিটিক্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ইন ব্রিটিশ ইন্ডিয়া 1757 to 1947। সাবজেক্ট কোড 221901। পলাশির যুদ্ধ, দ্য ব্যাটেল অফ পলাশি। গত ক্লাসে আমরা পড়েছি উপমহাদেশে ইউরোপিয়ানদের আগমন, কামিং অফ ইউরোপিয়ানস ইন দ্য সাবকন্টিনেন্ট, এবং পলাশির যুদ্ধের কারণ, কজেস অফ দ্য ব্যাটেল অফ পলাশি। আজ আমরা পড়ব পলাশির যুদ্ধের ফলাফল, ইফেক্ট অফ দ্য ব্যাটেল অফ পলাশি, এবং পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ, কজেস অফ দ্য ডিফিট অফ নবাব সিরাজউদ্দৌলা অ্যাট দ্য ব্যাটেল অফ পলাশি। এ প্রসঙ্গে একটু বলে নেই, আমার প্রথম ক্লাস থেকে দ্বিতীয় ক্লাস গ্যাপ হয়ে যাওয়ার কারণ, আমি এবং আমার পরিবারের একাধিক সদস্য কোভিড-19 আক্রান্ত থাকার কারণে এই দীর্ঘ বিরতি নিয়ে তোমাদের ক্লাস নিচ্ছি। এখন থেকে আশা করি নিয়মিত ক্লাস নিতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে পলাশির যুদ্ধের ফলাফল, ইফেক্ট অফ দ্য ব্যাটেল অফ পলাশি সম্পর্কে আলোচনা করব। এ প্রসঙ্গে একটু ভূমিকা দিতেই হয়। সিরাজউদ্দৌলার নানা আলীবর্দী খান ইন্তেকাল করেন 1756 খ্রিস্টাব্দের 9 এপ্রিল, আর পলাশি যুদ্ধে সিরাজউদ্দৌলার পতন ঘটে 1757 খ্রিস্টাব্দের 23 জুন, অর্থাৎ 14 মাস 14 দিন পর। সিরাজউদ্দৌলাকে চতুর্দিকে ষড়যন্ত্র মোকাবেলা করে টিকে থাকতে হয়েছে। কিশোর নবাব সিরাজউদ্দৌলা ক্ষমতায় বসেই এই 14 মাসে কমপক্ষে 1200 মাইল দুর্গম পথ অতিক্রম করেছেন। সেই সময়ে কোনো উন্নত যানবাহন ছিল না এবং রাস্তাঘাট ছিল অনুন্নত। তারপরও সিরাজউদ্দৌলাকে 5টি রক্তক্ষয়ী যুদ্ধ করতে হয়েছে। সিরাজউদ্দৌলাকে তো আলেকজান্ডারের চেয়েও দ্রুত গতিতে পথ চলতে হয়েছে, রাত কাটাতে হয়েছে যুদ্ধক্ষেত্রে ও অশ্বপৃষ্ঠে, দিন কাটাতে হয়েছে ষড়যন্ত্র মোকাবেলা করে। নানা আলীবর্দী খানের উদ্যোগে সেই অল্প বয়সে বিবাহিত সিরাজের তখন আপন স্ত্রী লুৎফা, শিশু কন্যা জোহরার প্রতিও ফিরে তাকাবার ফুসরত ছিল না। সিরাজউদ্দৌলা নাটকে আলেয়া নামের আর্য সুন্দরীদের মোহবিষ্ট জালে পাপাকৃষ্ট পতঙ্গের মতো লাম্পট্য লীলায় সময় কাটাবার সুযোগ তিনি পেলেন কোথায়? এগুলো রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী হিসাবে তোমাদের তা আজ অবশ্যই উপলব্ধি করতে হবে। পৃথিবীর যত বড় বড় যুদ্ধ এ পর্যন্ত সংঘটিত হয়েছে তার মধ্যে পলাশির যুদ্ধ অন্যতম গুরুত্বপূর্ণ। কারণ পলাশির যুদ্ধের মাধ্যমে বাংলা সহ ভারত উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত রচিত হয়। বাংলা থেকে শুরু করে সমগ্র ভারত উপমহাদেশ এক সময় ব্রিটিশ শাসনের অধীনে চলে যায়। আমরা পলাশির যুদ্ধের কিছু ফলাফল নিরূপণ করে তা সংক্ষিপ্তভাবে বিশ্লেষণের চেষ্টা করব। বাংলায় স্বাধীনতা ও সার্বভৌমত্বের সূর্য অস্তমিত। দ্য সান অফ বেঙ্গলস ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড সোভারেন্টি হ্যাজ সেট। সুপ্রিয় শিক্ষার্থী, পলাশির প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে বাংলার প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্বের সূর্য অস্তমিত হয়।
2. নবাবের সার্বভৌমত্ব নস্যাৎ, লস অব নবাব সোভারেন্টি। পলাশীর যুদ্ধে পরাজয়ের ফলে বাংলার নবাবী পরিচালনার চূড়ান্ত ক্ষমতা চলে যায় ইংরেজদের হাতে। বাংলার নবাব তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব হারায়। নবাবগণের ইংরেজদের উপর নির্ভরশীলতা, ডিপেন্ডেন্স অব নবাবস ওভার দ্য ইংলিশ। যুদ্ধের পর মীরজাফর সহ বাংলার সব নবাব ইংরেজদের পুতুল নবাবে পরিণত হয়। ফলে নবাবী পরিচালনায় ইংরেজদের উপর নির্ভরশীলতা বৃদ্ধি পায়। তোমরা জানো সর্বশেষ স্বাধীন নবাব ছিল নবাব সিরাজউদ্দৌলা। ইংরেজদের সামরিক শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা, এস্টাবলিশমেন্ট ইংলিশ মিলিটারি এক্সিলেন্স। পলাশীর যুদ্ধে এটা প্রমাণিত হয় যে ভারতীয় যুদ্ধ কৌশলের চেয়ে ইউরোপীয় যুদ্ধ কৌশল শ্রেষ্ঠ। ইউরোপীয় অস্ত্রশস্ত্র ভারতীয় অস্ত্রশস্ত্রের চেয়ে উন্নততর। ফলে উপমহাদেশে ইংরেজদের সামরিক শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা হয়। ভারতে ইংরেজদের সম্মান বৃদ্ধি, ইনক্রিজ অফ ইংলিশ পজিশন অ্যান্ড স্ট্যাটাস ইন ইন্ডিয়া। পলাশীর যুদ্ধে জয়লাভের ফলে উপমহাদেশে ইংরেজদের মান মর্যাদা বহুগুণ বৃদ্ধি পায়। তাদের সকলে সম্মানের চোখে দেখতে থাকে। ফরাসিরা বিতাড়িত, ড্রাইভেন অ্যাওয়ে দ্য ফ্রান্স। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে এই উপমহাদেশে ইংরেজদের প্রতিদ্বন্দ্বী ছিল ফরাসিরা। এই পলাশীর যুদ্ধের ফলে ফরাসিরা এই উপমহাদেশ থেকে বিতাড়িত হয়। পলাশীর যুদ্ধে জয়লাভের ফলে ইংরেজগণ তাদের চিরশত্রু ফরাসিদের বাংলা হতে উৎখাত করে। ফরাসিদের বাণিজ্য কুঠি চন্দননগর অধিকার করে নেয়। বাংলায় ইংরেজ গভর্নর নিযুক্ত, ইংলিশ গভর্নর অ্যাপয়েন্টেড ইন বাংলা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইভকে বাংলার গভর্নর নিযুক্ত করেন এবং রবার্ট ক্লাইভই ছিল বাংলায় ইংলিশ প্রথম গভর্নর। ক্লাইভ বাংলায় একছত্র ক্ষমতার অধিকারী। ক্লাইভ হ্যাজ অ্যাবসোলিউট পাওয়ার ইন বেঙ্গল। পলাশীর যুদ্ধে জয়লাভের ফলে ক্লাইভের ক্ষমতা বহুগুণ বেড়ে যায়। কোনো বৈধ ক্ষমতা ব্যতীত নবাবের কাজে ক্লাইভ হস্তক্ষেপ করত। নবাবের দরবারে ইংরেজ রেসিডেন্ট, ইংলিশ রেসিডেন্ট অ্যাট দ্য কোর্ট অব দ্য নবাব। পলাশীর যুদ্ধে জয়লাভের ফলে ইংরেজগণ তাদের একজন রেসিডেন্ট নবাবের দরবারে রাখার ব্যবস্থা করে। সে নবাবের উপর নজরদারি ও খবরদারি করত। ইংরেজদের জমিদারি লাভ, দ্য ইংলিশ গেইন ম্যানর। বাংলায় 24 পরগনা জেলার জমিদারি লাভ করে ইংরেজরা এবং এর মাধ্যমে বাংলায় ইংরেজ জমিদারির সূত্রপাত হয়। কলকাতার উপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা, এস্টাবলিশমেন্ট সভারেন্টি ওভার কলকাতা। ইংরেজদের কলকাতার উপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হয় এই পলাশীর যুদ্ধে জয়লাভের মাধ্যমে। কলকাতাকে তারা রাজধানী হিসাবে গড়ে তোলে। সেনাবাহিনী গঠন ও পরিচালনা, ফরমেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অব দ্য আর্মি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জেনে থাকবে একটি স্বাধীন দেশে অন্য কোনো দেশের সেনাবাহিনী গঠন বা পরিচালনা করার অধিকার নেই, কিন্তু পলাশীর যুদ্ধে জয়লাভের মাধ্যমে একটি সুসজ্জিত ও সুসংগঠিত সেনাবাহিনী গঠন ও পরিচালনা করার জন্য ইংরেজরা সুযোগ লাভ করে। কালক্রমে তাদের এই সেনাবাহিনী অজেয় বলে প্রতিপন্ন হয়। সমগ্র ভারতবর্ষ দখল, অকুপাইং দ্য হোল অফ ইন্ডিয়া। ইংরেজগণের প্রতিষ্ঠিত সুসজ্জিত ও সুসংগঠিত সেনাবাহিনী ধীরে ধীরে বিশাল ভারতবর্ষ দখল করে নেয়। স্বল্প সময়ের মধ্যে সমগ্র ভারতবর্ষই ইংরেজ শাসনের অধীনে চলে আসে। ইংরেজগণ আর্থিকভাবে লাভবান, দ্য ইংলিশ বেনিফিটেড ফিনান্সিয়ালি। পলাশীর যুদ্ধে জয়লাভের পরে যুদ্ধের ক্ষতিপূরণ তারা নবাবের কাছ থেকে আদায় করে। পুতুল নবাব মীরজাফরের কাছ থেকে বিরাট অঙ্কের অর্থ উপঢৌকন লাভ করে ইংরেজরা। মুর্শিদাবাদের কোষাগার শূন্য হয়ে যায় তার ফলে। বাংলার সাথে ইউরোপের সংযোগ বৃদ্ধি, ইউরোপ কানেকশন উইথ বেঙ্গল ইনক্রিজড। বাংলা ও ভারতের সঙ্গে ইউরোপের সংযোগ বৃদ্ধি পায়। ইউরোপের বিভিন্ন ধ্যান ধারণায় ভারতীয় জনগণ প্রভাবিত হয়।
আধুনিক যুগের শুরু, দ্য বিগিনিং অব দ্য মডার্ন এরা। ইউরোপের শিল্প বিপ্লবের মাধ্যমে আধুনিকতার যে ঢেউ সৃষ্টি হয় তার প্রভাব পড়ে ভারতবর্ষে। ভারতের মধ্যে যুগের শেষ হয়ে আধুনিক যুগের শুরু হয়। সমাজ ও সংস্কৃতিতে পরিবর্তন, চেঞ্জ ইন সোসাইটি অ্যান্ড কালচার। ভারতে ইউরোপিয়ান প্রভাবে শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও মূল্যবোধের ক্ষেত্রে সনাতন ধ্যান ধারণার পরিবর্তে আধুনিক ধ্যান ধারণার সৃষ্টি হয়। ভারতীয় সমাজ ও সংস্কৃতিতে পরিবর্তন সাধিত হয়। বাংলার সম্পদ লুণ্ঠন, লুটিং অফ বেঙ্গলস রিসোর্সেস। ইংরেজরা ব্যাপকভাবে বাংলার সম্পদ লুণ্ঠন করে। এমন কোনো ক্ষেত্র ছিল না যেখান থেকে তারা সম্পদ লুণ্ঠন করেনি। বাংলার লুণ্ঠিত সম্পদ ইউরোপে পাচার। দ্য লুটেড রিসোর্সেস অফ বেঙ্গল ওয়ার স্মাগলিং টু ইউরোপ। বাংলা থেকে লুণ্ঠিত সম্পদ ইংরেজরা তাদের দেশে পাচার করে। বাংলার সম্পদে বিলেতে প্রাসাদ তৈরি হয়। প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে বাংলা ইংরেজদের বিলাসী জীবনযাপন, দ্য লাক্সারিয়াস লাইফ অব দ্য ইংলিশ ইন বেঙ্গল। ক্লাইভ সহ বাংলায় অবস্থানরত প্রত্যেক ইংরেজ ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হয়। তারা বিলাসিতা, আমোদ প্রমোদে এক একজন নবাবের মতো আচরণ করে। জনগণের দারিদ্রতা বৃদ্ধি, ইনক্রিজিং দ্য প্রপার্টি অব দ্য পিপল। ইংরেজ ও তাদের তপ্লিবাহক এদেশীয় বিশ্বাসঘাতক যেমন মির্জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ, এয়ার লতিফ, রায়দুর্লভ, কৃষ্ণদাস, মানিকচাঁদ প্রমুখেরা ব্যাপক মাত্রায় লুটতরাজ শুরু করে। ফলে বাংলার জনগণের মধ্যে ব্যাপক হারে দারিদ্রতা সৃষ্টি হয়। ভয়াবহ দুর্ভিক্ষ, ট্রাম্পেল ফ্যামিন। ইংরেজদের দুর্নীতি, স্বজনপ্রীতি, অদূরদর্শিতা ও ব্যাপক মাত্রায় লুটতরাজের ফলে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এ দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায়। 1770 বা বাংলা 1176 সালে এ দুর্ভিক্ষ সংঘটিত হয় বলে ইতিহাসে যা 76-এর মন্বন্তর নামে পরিচিত। সুপ্রিয় শিক্ষার্থী, পলাশীর যুদ্ধের ফলাফলে একটু উপসংহার দিতে হয়। সেক্ষেত্রে পলাশীর যুদ্ধের ফলাফলে আমরা কথা বলতে পারি, স্বাধীনতা দেশের সবচেয়ে বড় সম্পদ, স্বদেশ প্রেম দেশের সবচেয়ে বড় আমানত। এই সত্যটা জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটি নাগরিককে আমাদের সর্বদাই মনে রাখতে হবে। বস্তুত বাংলায় স্বদেশ বিরোধী যে কোনো চক্রান্তের পরিণতি যে কতটা ভয়াবহ ও মর্মান্তিক হতে পারে, চোখ কান খোলা রাখলে যে কেউ দূর এবং নিকট ইতিহাস থেকে তার ভুরি ভুরি প্রমাণ পেতে পারেন। বস্তুত ইতিহাস কোনো ষড়যন্ত্রকারীকেই ক্ষমা করে না। পলাশীর পরবর্তী ঘটনাবলী তার আরেক জ্বলন্ত প্রমাণ। প্রতি বছর 23শে জুন পলাশী দিবস আমাদের এই সতর্কবাণী শুনিয়ে যায়, দেশের ভিতরের শত্রুরা বাইরের শত্রুর থেকে অনেক বেশি ভয়ঙ্কর। আমরা পলাশীর প্রান্তরে বিপর্যয় থেকে আদৌ কোনো শিক্ষা নিতে পেরেছি কি? ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো এই যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ সম্পর্কে আলোচনা করব। কজেস অব দ্য ডিফিট অব নবাব সিরাজউদ্দৌলা এট দ্য ব্যাটল অফ পলাশী। এক্ষেত্রে একটু ভূমিকা দিতেই হয়। পলাশীর যুদ্ধে পরাজয়ের মূল কারণ কি তা সঠিকভাবে আজও আমাদের জানা নেই। বিস্ময়কর ব্যাপার হলো এই যে পলাশীর যুদ্ধে রবার্ট ক্লাইভের মাত্র 3200 সৈন্যের কাছে সিরাজউদ্দৌলার 50,000 সৈন্যের অভাবনীয় পরাজয় ঘটে। আশ্চর্যজনক ব্যাপার, একটা দেশের হাজার হাজার সৈন্য পরবর্তীতে কোথায় গেল? পলাশীর যুদ্ধে মাত্র 3-4 বছর পরে মীর কাসেমের কাটোয়া, গ্রিয়া, উদয়নালার যুদ্ধে অথবা দিনাজপুর ও রংপুরকে কেন্দ্র করে নুরুল উদ্দিন ও ফকির মজনু শাহের যে প্রতিরোধ সংগ্রাম, সেখানেও এসব সৈন্যের ঐক্যবদ্ধ লড়াই দেখতে পাওয়া যায়নি। সেই সময় বাংলার নবাব মীর জাফরকে সবাই ক্লাইভের গর্ধব বলে জানতেন। শেষ মুহূর্তে বাংলার মানুষেরা কেন তখনকার সেই গর্ধবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারেনি? পলাশীর প্রান্তরে ইতিহাস হারিয়ে যাওয়া প্রেক্ষাপটে আজ আমাদের গভীরভাবে নতুন করে উপলব্ধি করতে হবে 1757 সালের 23শে জুন বাংলার ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়, এক বিশ্বাসঘাতকতার অধ্যায়।
অথচ পলাশীর যুদ্ধ সম্পর্কে রবার্ট ক্লাইভ তার আত্মজীবনীতে লিখেছিলেন, সেদিন স্থানীয় অধিবাসীরা ইংরেজদের প্রতিরোধ করতে চাইলে লাঠিসোঁটা আর হাতের ইটপাটকেল মেরেই তাদের খতম করে দিতে পারত, কিন্তু এ দেশবাসীরা তা উপলব্ধি করতে পারেনি। যে কোনো কারণেই হোক, সেদিন বাংলার মানুষ এগিয়ে যায়নি। তাদের রাজনৈতিক সচেতনতার তখন খুব অভাব ছিল। পলাশীর ট্র্যাজেডি পরেও বাংলার সাধারণ মানুষ, কৃষক সমাজ দৈনন্দিন জীবনে নিত্যদিনের মতোই মাঠে কৃষিকাজ করেছে, ফসল বুনেছে। অথচ পলাশীর যুদ্ধে গোটা জাতীয় জীবনে কি নিদারুণ ভাগ্য বিপর্যয় ঘটল। 1 ঘন্টার প্রহসন যুদ্ধে সমস্ত জাতির স্বাধীনতা হরণ করে নিয়ে গেল গোটা কয়েক বেনিয়া ইংরেজ, অথচ তাদের টনক নড়ল না। টনক যখন নড়ল তখন অনেক দেরি হয়ে গেছে, তাদের আর কিছুই করার ছিল না। সুপ্রিয় শিক্ষার্থী, পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণকে আমরা দুভাগে আলোচনা করব। 1 প্রত্যক্ষ কারণ এবং 2 পরোক্ষ কারণ। আমরা প্রথমে প্রত্যক্ষ কারণগুলো একটু দেখে নেব। মীর জাফরের বিশ্বাসঘাতকতা, মীর জাফর বিট্রেয়াল। পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের প্রধান কারণ হচ্ছে মীর জাফরের বিশ্বাসঘাতকতা। মীর জাফর নবাবের নিকট কোরআন হাতে শপথ করেও তার পক্ষে যুদ্ধ করেনি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জেনে থাকবে মীর জাফর এক বিশ্বাসঘাতকতার নাম। সেই 1757 থেকে আজ অবধি বাংলার কোনো মা তার সন্তানের নাম মীর জাফর রাখেনি। নবাবের মীর জাফরের উপদেশ গ্রহণ। টকিং দ্য অ্যাডভাইস অফ মীর জাফর বাই দ্য নবাব। নবাবের বীর সেনাপতি মোহনলাল যখন ইংরেজদের গোলাবর্ষণ করে পর্যুদস্ত করে দিচ্ছিল, তখন ক্লাইভ হতাশ হয়ে মীর জাফরের শরণাপন্ন হয় এবং তাকে বিপর্যয় রোধ করতে বলে। মীর জাফর যুদ্ধ জয়ের জন্য নবাবকে আজকের মতো যুদ্ধ বন্ধ করতে বলে। মীর জাফরের এই বিশ্বাসঘাতকতাপূর্ণ উপদেশ নবাব গ্রহণ করে মোহনলালকে যুদ্ধ বন্ধের নির্দেশ দিলে অনিচ্ছা সত্ত্বেও মোহনলাল যুদ্ধ বন্ধ করে সৈন্যদের নিয়ে বিশ্রামে যায়। তখনই মীর জাফরের পরামর্শে ক্লাইভ নবাবের বিশ্রামরত সৈন্যদের উপর গোলাবর্ষণ শুরু করে। ফলে নবাবের সৈন্যরা অপ্রস্তুত অবস্থায় ছত্রভঙ্গ হয়ে যায় এবং নবাব সিরাজউদ্দৌলার পরাজিত হন। রায়দুর্লভের যুদ্ধ না করা, রায়দুর্লভ নট টু ফাইট। মীর জাফরের মতো নবাব আরেক সেনাপতি রায়দুর্লভও বিশাল সেনাবাহিনী নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে। অথচ রায়দুর্লভ যদি যুদ্ধ করত তাহলে ইংরেজদের পরাজয় অবশ্যম্ভাবী ছিল। নবাবের সেনাপতি মীর মদনের হঠাৎ মৃত্যু, সাডেন ডেথ অফ নবাব জেনারেল মীর মদন। নবাবের বিশ্বস্ত সেনাপতি মীর মদন গোলার আঘাতে হঠাৎ মৃত্যুবরণ করলে নবাবের মনোবল ভেঙে যায়। ফলে নবাব তার নানা আলিবর্দী খানের দোহাই দিয়ে মীর জাফরের কাছে করুণা ও সাহায্য কামনা করেন। মীর জাফরের পরামর্শ মতো কাজ করতে গিয়ে নবাব সিরাজউদ্দৌলা বাংলার সর্বনাশ ডেকে আনেন। নবাবের গোলা বারুদ ভিজে যাওয়া, দ্য গান পাউডার অফ দ্য নবাব ওয়াজ ডার্ক ইনটু ওয়াটার। যুদ্ধ বন্ধ করার পর এক পশলা বৃষ্টিতে নবাবের গোলা বারুদ ভিজে যায়। এই ফাঁকে ক্লাইভের সৈন্যরা গোলা নিক্ষেপ করলে অপ্রস্তুত নবাবের সৈন্যরা কামান ছুটতে না পারায় বিপর্যস্ত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালাতে থাকে এবং মুহূর্তের মধ্যে নবাবের শিবির খালি হয়ে যায়। হুগলির ফৌজদারের ইংরেজদের বাধা প্রদান না করা, দ্য ফৌজদার অফ হুগলি ডিড নট চার্জ ইংলিশ। পলাশীর যুদ্ধে পরাজয়ের অন্যতম কারণ হল হুগলিতে নবাবের ফৌজদার নন্দকুমার ইংরেজ বাহিনীকে বাধা না দেওয়া। ফলে বিনা বাধায় ইংরেজ সৈন্যরা পলাশীতে পৌঁছালে তাদের মনোবল বেড়ে যায়। হুগলির ফৌজদার নন্দকুমার ইংরেজদের বাধা দিলে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় হতো না বলে আমরা মনে করি। সম্ভবত হুগলির ফৌজদার নন্দকুমারও ষড়যন্ত্রকারীদের দলে ছিলেন। মানিকচাঁদের ঘুষ গ্রহণ ও প্রতারণা, মানিকচাঁদ টকিং ব্রাইব অ্যান্ড চিটিং। নবাবের বিশ্বস্ত সেনাপতি মানিকচাঁদের ঘুষ গ্রহণ ও প্রতারণা পলাশীর যুদ্ধে পরাজয়ের অন্যতম কারণ।
নবাব ফোর্ট উইলিয়াম দুর্গ জয় করে সেনাপতি মানিক চাঁদকে কলকাতার গভর্নর নিযুক্ত করে মুর্শিদাবাদে ফিরে আসেন। পরে ক্লাইভ কলকাতা বিজয়ের জন্য অগ্রসর হলে মানিক চাঁদ ঘুষ খেয়ে বাধা না দিয়ে পালিয়ে যান। নবাব কলকাতার উপর দখল প্রতিষ্ঠা করতে পারলেই ইংরেজদের নিয়ন্ত্রণ করতে পারত। প্রিয় শিক্ষার্থী, মীর জাফর ও ইংরেজদের মধ্যে চুক্তি, এগ্রিমেন্ট বিটুইন মীর জাফর অ্যান্ড দ্য ইংলিশ। মীর জাফর ও ইংরেজদের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী মীর জাফর যুদ্ধ করেনি। ফলে পলাশীর যুদ্ধ গভীরভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় পলাশীর যুদ্ধ ছিল একটি পাতানো যুদ্ধ বা নাটক। পলাশীর প্রান্তরে যা শুধু মঞ্চস্থ হয়েছিল। নবাবের সেনাবাহিনীর শৃঙ্খলার অভাব, ল্যাক অফ ডিসিপ্লিন ইন দ্য নবাবস আর্মি। নবাবের সেনাবাহিনীর অভ্যন্তরীণ দুর্বলতা ও শৃঙ্খলার অভাব ছিল। যদি নবাবের সেনাবাহিনী পলাশীর প্রান্তরে সুশৃঙ্খলভাবে যুদ্ধ করত, তাহলে নবাবের পরাজয় হতো না। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জেনে থাকো সেনাবাহিনী হচ্ছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত, কিন্তু সেই সেনাবাহিনী সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। নবাবের নৌশক্তির অভাব, নবাব ল্যাক্স অফ নেভাল পাওয়ার। বাংলার নবাবের কোনো কার্যকর নৌশক্তি ছিল না, ফলে সাগরে নবাবের কোনো প্রাধান্য ছিল না। সাগরে নিয়ন্ত্রণের অভাবে নবাব ইংরেজদের দমন করতে পারেননি, যা পলাশীর যুদ্ধে পরাজয়ের অন্যতম কারণ। নবাবের গোয়েন্দা বাহিনীর অসহযোগিতা, নন কোঅপারেশন অফ নবাবস ইন্টেলিজেন্স ফোর্সেস। নবাব সিরাজউদ্দৌলার গোয়েন্দা বাহিনী ছিল অকার্যকর ও বিশ্বাসঘাতক। তারা ঘুষ খেয়ে নবাবের কাছে সঠিক তথ্য প্রদান করেনি। এজন্য নবাব মীর জাফর ও ইংরেজদের মধ্যে পলাশীর ষড়যন্ত্র সম্পর্কে কিছুই জানতে পারেনি। নবাব যদি পূর্বেই পলাশের ষড়যন্ত্র সম্পর্কে অবহিত হতে পারতেন, তাহলে তিনি ইংরেজদের থামিয়ে দিতে পারতেন বলে আমরা মনে করি। সুপ্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে পরোক্ষ কারণগুলো আমরা একটু দেখে নেব। ১. নবাব সিরাজউদ্দৌলার কূটনীতি ও দূরদৃষ্টির অভাব। নবাব সিরাজউদ্দৌলা ল্যাকড ডিপ্লোমেসি অ্যান্ড ফোরসাইট। নবাবের রাজনৈতিক জ্ঞান ও দূরদৃষ্টির অভাব ছিল, কারণ তিনি পলাশীর ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতা ধরতে পারেননি। তার এই কূটনীতি ও দূরদৃষ্টির অভাব পলাশীর যুদ্ধে পরাজয়ের অন্যতম কারণ। নবাবের চারিত্রিক দৃঢ়তা ও ব্যক্তিত্বের অভাব। দ্য নবাবস ল্যাক অফ প্রিসারভারেন্স অ্যান্ড ল্যাক অফ পার্সোনালিটি। কিশোর নবাব সিরাজউদ্দৌলা তার নবাবী পরিচালনা করার সময়ে চারিত্রিক দৃঢ়তা ও ব্যক্তিত্ব তুলে ধরতে পারেননি। তাই পলাশী যুদ্ধে নবাবের পরাজয়ের অন্যতম কারণ হল তার চারিত্রিক দৃঢ়তা ও ব্যক্তিত্বের অভাব। নবাবের নীতির পরিবর্তন, চেঞ্জ অব নবাব পলিসি। সিংহাসন আহরণের প্রথম দিকে নবাব সিরাজউদ্দৌলার মধ্যে যে দৃঢ়তা দেখা গিয়েছিল তা ধীরে ধীরে কমে আসে, ফলে নবাবের বিপর্যয় দেখা দেয়। নবাবের যুদ্ধ পরিচালনায় অনভিজ্ঞতা, নবাব ইনএক্সপিরিয়েন্স ইন কন্ডাক্টিং ওয়ার। সিরাজউদ্দৌলা অল্প বয়সে নবাব হয়, তিনি তেমন যুদ্ধ পরিচালনায় অভিজ্ঞ ছিলেন না। তার এই অনভিজ্ঞতা পলাশীর প্রান্তরে পরাজয়ের অন্যতম কারণ। নবাবের ইংরেজ ভীতি, দ্য ইংলিশ ফার অব দ্য নবাব। বিভিন্ন কারণে নবাব সিরাজউদ্দৌলার মনে ইংরেজ ভীতি জন্ম নেয়। এই ভীতির জন্য তিনি ইংরেজদের ভালোভাবে পরিচালনা ও প্রতিহত করতে পারেননি। নবাবের সিদ্ধান্তহীনতা, দ্য ইনডিসিশন অব দ্য নবাব। নবাব সিরাজউদ্দৌলা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি। পলাশীর যুদ্ধে পরাজয়ের অন্যতম কারণ নবাবের সিদ্ধান্তহীনতা। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে একটি কারণ অন্তর্ভুক্ত না করে পারিনি, যেটি হিন্দুদের অসহযোগিতা, নন কোঅপারেশন অফ হিন্দুস। অনেকের মতে হিন্দু সম্প্রদায় মুসলিম শাসন থেকে মুক্তি চাচ্ছিল বিধায় তারা সাগ্রহে ইংরেজদের পক্ষে যোগদান করে। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে অনেক হিন্দু অভিজাত কর্মচারী ও জমিদার, যেমন রায়দুর্লভ,
মানিকচাঁদ, জগৎ শেঠ, রাজবল্লভ, মহারাজা কৃষ্ণচন্দ্র প্রমুখ অবস্থান গ্রহণ করেন, যা নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের অন্যতম কারণ। কিন্তু প্রিয় শিক্ষার্থী, আমি মনে করি এখানে আমার ছাত্রছাত্রীরা হিন্দু বা মুসলমান তোমাদের সবারই সমানভাবে দেশপ্রেম আছে। ইউরোপীয় যুদ্ধকৌশল ও উন্নত অস্ত্রশস্ত্র, ইউরোপিয়ান ওয়ার স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাডভান্স ওয়েপন্স। নবাবের বাহিনীর তুলনায় ইংরেজরা ছিল অধিকতর সুশিক্ষিত, সুনিপুণ, সুসংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ। তাদের ছিল উন্নত অস্ত্রশস্ত্র ও রণকৌশল। ফলে যুদ্ধ শুরুর পূর্বেই নবাবের বাহিনীর মনোবল সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিল। ক্লাইভের চাতুর্য ও সাহসিকতাপূর্ণ নেতৃত্ব, ক্লাইভস সার্কামস্টেন্সেস অ্যান্ড কেউরেজাস লিডারশিপ। ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ কূটবুদ্ধি, রাজনৈতিক ষড়যন্ত্রের দক্ষতা এবং সাহস ইংরেজ বাহিনীর জয়লাভের পথ প্রশস্ত করেছিল। অপরদিকে নবাবের সেনাধ্যক্ষগণকে সাধারণ সৈন্যরা অবিশ্বাস করতেন। ফরাসিদের সহযোগিতা লাভে ব্যর্থ, failed to gain the cooperation of the France. সিংহাসন আহরণের পর থেকে ফরাসিরা নবাব সিরাজউদ্দৌলাকে সহযোগিতা করে আসছিল। তাই ফরাসিরা যেন ইংরেজদের বিরুদ্ধে নবাবকে সাহায্য করতে না পারে, সেজন্য ধূর্ত ক্লাইভ ফরাসিদের চন্দননগর কুঠি আক্রমণ করেন। দূরদৃষ্টিহীন নবাব চন্দননগর কুঠি রক্ষা বা পুনরুদ্ধারে ফরাসিদের কোনো সাহায্য না করে মহা ভুল করেন। চন্দননগর কুঠি পতনের পর বাংলায় ফরাসি শক্তি দুর্বল হয়ে পড়ে। ফলে ইংরেজদের সাথে যুদ্ধে নবাব ফরাসিদের সহযোগিতা থেকে বঞ্চিত হন। সর্বোপরি নবাব সিরাজউদ্দৌলার ভাগ্য, অ্যাবভ অল দ্য ফেট অফ নবাব সিরাজউদ্দৌলা। মোট কথা, নবাব সিরাজউদ্দৌলার ভাগ্য ভালো ছিল না। নবাবের শুরু থেকেই তিনি বিভিন্ন বিপর্যয়ের সম্মুখীন হন। কোনো ক্ষেত্রে সফল হতে হলে যে সামান্যতম ভাগ্যের সহযোগিতা লাগে, তাও নবাব সিরাজউদ্দৌলা পায়নি। প্রিয় শিক্ষার্থী, পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণের গুলো বিশ্লেষণ করে আমরা নিচের উক্তিটির সার্থকতা দেখতে পাই। যুদ্ধ ময়দানের চেয়ে প্রাসাদে বেশি হয়। সেজন্য পলাশীর যুদ্ধে যারা প্রাসাদ ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তাদের বিষয়ে তোমাদের একটু ধারণা না দিলে ক্লাসটি সম্পূর্ণ হবে না বলে আমি মনে করছি। তাই উপসংহারে তাদের সম্বন্ধে কিছু ধারণা দিতে চাই। নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যারা সেই সময় ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, তাদের অনেককেই অস্বাভাবিকভাবে মরতে হয়েছে। সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল মোহাম্মদী বেগ মিরনের নির্দেশে। মোহাম্মদী বেগ উন্মাদ অবস্থায় দাম্পত্য কলহে এক কূপে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে। মিরনের মৃত্যু ঘটে বজ্রপাতে। সিরাজউদ্দৌলার খালা ষড়যন্ত্রকারী ঘোষেটি বেগমকে মিরন বুড়িগঙ্গার প্রবল খরস্রোতা নদীতে নৌকা ডুবিয়ে মেরে ফেলে। মীর জাফর ষড়যন্ত্রের মধ্য দিয়ে দুবার বাংলার মসনদে বসেছিলেন। কিন্তু শেষ বয়সে মারাত্মক কুষ্ঠব্যাধিতে তার ভবলীলা সঙ্গ হয়। মীর কাসিম আলী খান পরবর্তীতে বাংলার নবাব হয়েছিলেন, কিন্তু শুরুতেই তিনি বাংলার নবাবের বিরুদ্ধে মূল ষড়যন্ত্র অন্যতম সহযোগী ছিলেন। ভগবান গোলায় নবাব সিরাজউদ্দৌলাকে তিনি সর্বপ্রথম ধরিয়ে দেন তার শ্যালক মিরনের হাতে। শেষ পর্যায়ে এসে মীর কাসিম অনুধাবন করলেন যে একদা এই চক্রের সাথে হাত মিলিয়ে তিনি বাংলার স্বাধীন নবাবের স্বার্থে চরমতম ক্ষতি সাধন করেছেন। এখন আর কোনো উপায় নেই। মীর কাসিম বুঝলেন ঠিকই, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। তথাপি তিনি চিন্তা করলেন, মূল ষড়যন্ত্রকারীরা কি চিরকালই পর্দার অন্তরালে থেকে যাবে? তাই তিনি মুঙ্গেরের দুর্গশীর্ষ থেকে বস্তায় ভরে গঙ্গার বুকে নিক্ষেপ করেন জগৎ শেঠ আর রায়দুল্লাভের জীবন্ত দেহ। অপর এক অপঘাতে নিহত হল রাজা রাজবল্লভ। পরবর্তীকালে তার সব কীর্তি পদ্মা নদী গ্রাস করে কীর্তিনাশা নাম ধারণ করল।
কিন্তু এত করেও মীর কাসেম তার শেষ রক্ষা করতে পারলেন না। বক্সারের যুদ্ধে পরাজিত হওয়ার পর ইংরেজ কর্তৃক বিতাড়িত হয়ে বনে জঙ্গলে আত্মগোপন করেই রইলেন। জঙ্গলে তার 2 ছেলে নিহত হন। নির্বংশ মীর কাসেম আলী খান এরপর কোথায় উধাও হয়ে যান, ইতিহাস সে সম্পর্কে নীরব। দীর্ঘদিন পর তার লাশ পাওয়া যায় দিল্লির আজমেরি গেটের কাছে রাস্তার উপরে। ষড়যন্ত্রকারীদের ইংরেজরা প্রায় প্রচুর অর্থবিত্ত এবং পদক পদবি দিয়ে তুষ্ট করত বলে জানা যায়। এরকম এক পদক বিতরণ অনুষ্ঠানে হাজির হয়েও পদকপ্রাপ্ত হিসাবে ডাক না পাওয়ায় সভাস্থলে উর্মিচাঁদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। নন্দকুমার ভূষিত ছিল মহারাজা উপাধিতে, কিন্তু ওয়ারেন হেস্টিংয়ের সাজানো মামলায় আসামি হিসাবে তাকে শেষ পর্যন্ত শেওড়া গাছে ঝুলতে হয় ফাঁসির কাস্টে। আর রবার্ট ক্লাইভ স্বয়ং নিজের গলায় খুর চালিয়ে আত্মহত্যা করে নিজের পাপের প্রায়শ্চিত্ত করে যান। বড়ই করুণ সে মৃত্যু। এইভাবে দেখা যায় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার স্বার্থবিরোধী ভূমিকা পালনকারীদের ইতিহাস কাউকেই ক্ষমা করেনি। চক্রান্তকারীদের ভোগ করতে হয়েছে মর্মান্তিক পরিণতি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আগামী যে ক্লাস নেব সেটি হচ্ছে 3য় বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর বিষয় বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন 1971 থেকে বর্তমান। বিষয় কোড হচ্ছে 231901। দুটি উক্তি দিয়ে আমার ক্লাসটি শেষ করব। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না, আর্নেস্ট হেমিংওয়ে। যে তার পিতামাতাকে সম্মান করে তার মৃত্যু নেই, প্রাচীন গ্রিক প্রবাদ। সবাই সুন্দর মনের মানুষ হও। সবাইকে ধন্যবাদ।